হ্যালো, আজকে আমরা শুরু করতে যাচ্ছি লাস্ট পার্ট অফ বায়োমলিকুলস। আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল প্রোটিনের স্ট্রাকচার। প্রোটিনের স্ট্রাকচার চারটে লেভেলে তৈরি হয়। প্রথমে একটা চেন তৈরি হয়, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর মিলে তৈরি করে একটা চেন। অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে যে বন্ডিংটা হচ্ছে সেই বন্ডিংটার নাম হচ্ছে পেপটাইড বন্ড। এখানে আমি পরপর অ্যামাইনো অ্যাসিডের ছবিগুলো এঁকেছি এবং যেহেতু তারা বন্ড তৈরি করে আছে তার জন্য এই CO যেটা তার এখান থেকে একটা বেরিয়ে গেছিলো হাইড্রক্সিল গ্রুপ বেরিয়ে গেছিলো, আর NH থেকে বেরিয়ে গেছে একটা হাইড্রোজেন, অর্থাৎ বেরিয়ে গেছে একটা জলের মলিকিউল বেরিয়ে গেছে, ফলে এই পেপটাইড বন্ডটা তৈরি হয়েছে। এই অ্যামাইনো অ্যাসিডটির যে চেনটা তাতে আমি কতগুলো অ্যামাইনো অ্যাসিড দেখতে পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে অ্যামাইনো অ্যাসিড আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচারের পরে এরা ফোল্ড তৈরি করে। এই ছবিটাও আমি আগের দিনের স্ট্রাকচারে আমি এঁকেছিলাম যে তারা ফোল্ড তৈরি করে, সেটাকে বলা হয় আলফা হেলিক্স বা বিটা প্লেট। এটা সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার যখন আবার একটা থ্রি ডাইমেনশনাল ফোল্ড তৈরি করে তখন সেটা হয়ে যায় টারশিয়ারি স্ট্রাকচার। দুরকম মোর দেন ওয়ান টাইপ অফ টারশিয়ারি স্ট্রাকচার একসাথে তৈরি করে কোয়াটারনারি স্ট্রাকচার, এবং তার দুর্দান্ত একটা এক্সাম্পল হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। আমাদের রক্তে যে আরবিসিতে যে হিমোগ্লোবিন আছে সেটা। কেন? হিমোগ্লোবিনে টু টাইপস অফ চেন কম্পোনেন্ট হিসেবে ইউজ হয়, দুটো আলফা চেন, দুটো বিটা চেন। এই চারটে চেন, চারটে হেলিক্যাল স্ট্রাকচার একসাথে বন্ড করে একটা প্রোটিন তৈরি করে, গ্লোবিন প্রোটিন। তার সাথে অ্যাড হয় একটা মেটাল, আয়রন, নিয়ে সেই স্ট্রাকচারটা তৈরি হয়। তাহলে আজকে আমরা যেটা শুরু করছি, এই যে আমাদের যে অ্যামাইনো অ্যাসিডের চেন বা প্রাইমারি স্ট্রাকচার, এই প্রাইমারি স্ট্রাকচারের যত বড়ই লম্বা চেন হোক না কেন, সেই চেনের একটা পাশে সবসময় থাকবে নাইট্রোজেন, আরেকটা পাশে সবসময় থাকবে কার্বন উইথ CO, কার্বন। এই এনটাকে বলা হয় এন টার্মিনাল। এই এনটাকে বলা হয় প্রাইমারি স্ট্রাকচারের বা অ্যামাইনো অ্যাসিড চেনের দুটো এন্ড, একটা এন টার্মিনাল, একটা সি টার্মিনাল, একটা এন টার্মিনাল, একটা সি টার্মিনাল। ঠিক আছে? এরপরে আমরা যেটা শুরু করতে চলেছি, এখানে আমাদের প্রোটিনের স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যেটা শুরু করতে চলেছি সেটা আমাদের কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। আমাদের সিলেবাস বলতে পারো, আমাদের লাইফ বলতে পারো, আমাদের সেল বলতে পারো, সমস্ত কিছুতে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে ডিএনএ। সেটা হচ্ছে ডিএনএ। কীরকম চলো আমরা দেখি। ডিএনএ বা আরএনএ, আমরা যখন কার্বোহাইড্রেট পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম ডিএনএ বা আরএনএ তৈরি হয় রাইবোজ সুগার দিয়ে। রাইবোজ সুগার, এই রাইবোজ সুগারে কটা কার্বন থাকে? 5টা কার্বন থাকে। অর্থাৎ এটা কোন গ্রুপের মধ্যে পড়ছে? এটা পেন্টোজ গ্রুপের মধ্যে পড়ছে। এর সাথে অ্যাড হয় একটা নাইট্রোজেন কম্পাউন্ড। এর সাথে অ্যাড হয় একটা নাইট্রোজেন কম্পাউন্ড। এই নাইট্রোজেন কম্পাউন্ড যখন অ্যাড হয়ে গেল তখন এই জিনিসটাকে বলা হয় নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে অ্যাড হলো, আবার এরপরে অ্যাড হলো একটা ফসফেট গ্রুপ। এরপরে তার সাথে অ্যাড হলো একটা ফসফেট গ্রুপ। ফসফেট গ্রুপ অ্যাড হতে এটার নাম হয়ে গেল নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড হচ্ছে ইউনিট অফ ডিএনএ অর আরএনএ।
তাহলে ডিএনএ বা আরএনএ স্ট্রাকচার কিভাবে তৈরি হয়? প্রথমে একটা রাইবোজ সুগার থাকে, ডিএনএর ক্ষেত্রে এই রাইবোজ সুগারটা হয়ে যায় ডিঅক্সি রাইবোজ সুগার, ডিএনএর ক্ষেত্রে এই রাইবোজ সুগারটা হয়ে যায় ডিঅক্সি, সেটা আমরা স্পেশাল ক্যাটাগরিতে পড়েছিলাম কার্বোহাইড্রেট চ্যাপ্টারটার সময়, তোমরা ফার্স্ট ভিডিওটাতেই পাবে, আবার যদি ভুলে যাও রিপিট করে দেখে নিতে পারো। তার সাথে একটা অ্যাড হয় নাইট্রোজেন কম্পাউন্ড, এই নাইট্রোজেন কম্পাউন্ড অ্যাড হলে সেটাকে বলা হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট গ্রুপ অ্যাড হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, এই যে নাইট্রোজেন কম্পাউন্ড, এই নাইট্রোজেন কম্পাউন্ড কত রকমের হয়? আমাদের ডিএনএ বা আরএনএ দুটোতেই আমরা দেখতে পাই এই নাইট্রোজেন কম্পাউন্ড হয় দু রকমের, একটাকে বলা হয় পিউরিন গ্রুপ, একটাকে বলা হয় পাইরিমিডিন গ্রুপ। একটা হচ্ছে পিউরিন গ্রুপ, একটা হচ্ছে পাইরিমিডিন গ্রুপ। পিউরিন গ্রুপ হচ্ছে ডাবল হেলিক্স স্ট্রাকচার, ডাবল হেলিক্স স্ট্রাকচার, আর পাইরিমিডিন হচ্ছে মনো বা সিঙ্গেল হেলিক্স স্ট্রাকচার, সিঙ্গেল হেলিক্স স্ট্রাকচার। কি করে মনে রাখবে? মনে রাখার জন্য তোমাদের একটা খুব সহজ ট্রিক্স বলে দিই। পাইরিমিডিন এম, এম ফর মোনো, এম ফর মোনো স্ট্রাকচার, মোনো হেলিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা এবার ডাবল হেলিক্স স্ট্রাকচার, হেলিক্স বলবো না, হেলিক্স কথাটা আমার বলাটা হয়তো এখানে ঠিক হবে না, ডাবল ডাবল রিং, ডাবল রিং স্ট্রাকচার, যেমন কারণ বেঞ্জিনের ক্ষেত্রে আমরা রিং বলে থাকি, আর এটা হচ্ছে মোনো বা সিঙ্গেল রিং স্ট্রাকচার। পিউরিনের ডাবল রিং স্ট্রাকচারটা কীরকম আমরা একটু আঁকি। এটা হচ্ছে একটা রিং এবং তার সাথে অ্যাড হচ্ছে, এটা হচ্ছে ডাবল রিং স্ট্রাকচার। আর মোনো রিং স্ট্রাকচারের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে একটা হেক্সাগোনাল মনোরিং, এখানটাতে হচ্ছে NH, এখানটাতে ডাবল বন্ড ও, এখান এটা ঘুরিয়ে আঁকছি আমি, এটা হচ্ছে মনোরিং, মনোরিং, এখানে হচ্ছে NH, এখানে হচ্ছে ডাবল বন্ড ও, এখানে হচ্ছে NH, এখানে হচ্ছে ডাবল বন্ড ও। একটু নিচে আঁকলে বোধহয় ভালো হয়, আমি আরেকটু ভালো করে নিচে একটু বড় করে আঁকছি একটু। এই স্ট্রাকচারটা মনে রাখা ভীষণ সহজ, অল্টারনেট ভাবে একটা NH একটা O, একটা NH একটা অক্সিজেন, একটা NH একটা অক্সিজেন, এটা হলো পাইরিমিডিন স্ট্রাকচার। আর ডাবল রিং স্ট্রাকচার বুঝতেই পারছো, দুটো পরপর রিং থাকছে। এই পিউরিন গ্রুপে কারা থাকছে? পিউরিন গ্রুপে থাকছে দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনাইন, একটা হচ্ছে গুয়ানিন। গুয়ানিন। আর পাইরিমিডিন গ্রুপে থাকছে দুজন, একটা হচ্ছে থাইমিন, আরেকটা হচ্ছে সাইটোসিন, সাইটোসিন। তাহলে দুটো পিউরিন থাকে, দুটো পাইরিমিডিন থাকে। অ্যাডেনিন সবসময় বন্ড করে থাইমিনের সাথে, গুয়ানিন সবসময় বন্ড করে সাইটোসিনের সাথে। আরেকটা পিউরিন গ্রুপ থাকে, সেটা অনলি ফর আরএনএতে থাকে, আমি সেটা অবশ্যই লিখে দেবো, এটা হচ্ছে ইউরাসিল। সেটা হচ্ছে ইউরাসিল থাকছে আরএনএর মধ্যে, ইউরাসিল, এটাও একটা পিউরিন স্ট্রাকচার, এটা অনলি প্রেজেন্ট ইন আরএনএ, অনলি ইন আরএনএ, in place of adenine। ইউরাসিল তাই জন্য বন্ড করছে থাইমিনের সাথে, যেহেতু ওটা অ্যাডেনিনের
সাবস্টিটিউট অ্যাডেনিনের মানে অ্যাডেনিন আসতে পারছে না বা অ্যাডেনিন থাকতে পারছে না, তাই জন্য ইউরাসিল ওখানে যেহেতু ব্যবহার হচ্ছে, সেই জন্য অ্যাডেনিনের যা কাজ সেটাই ও করছে, অর্থাৎ ও থাইমিনের সাথে বন্ড করছে ইউরাসিল। তাহলে অ্যাডেনিন, গুয়ানিন আর থাইমিন, সাইটোসিন এরা থাকছে ডিএনএতে, আর আরএনএতে থাকছে ইউরাসিল, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এর মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন গ্রুপের মধ্যে, থাইমিন, সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন গ্রুপের মধ্যে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমরা নোটিস করো, অ্যাডেনিন আর গুয়ানিন বা থাইমিন, সাইটোসিন অর্থাৎ দুটো পিউরিন একে আরেকজনের সাথে বা দুটো পাইরিমিডিন একজন আরেকজনের সাথে বন্ড ক্রিয়েট করে না। দুটো পিউরিন একজন আরেকজনের সাথে বা দুটো পাইরিমিডিন একজনের সাথে বন্ড করে না। একটা পিউরিনই আরেকটা পাইরিমিডিনের সাথে বন্ড ক্রিয়েট করে ইন ডিএনএ। তাহলে আমরা এবার নেক্সট ডিএনএ স্ট্রাকচারে ঢুকে যাচ্ছি। তাহলে ডিএনএ স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে তার আগে আরেকটা কথা বলে দিই এখানে, তো এখানে ইনফরমেশনটা অ্যাড করে দিই। অ্যাডেনিন এবং থাইমিন তারা বন্ড করছে দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে, আর গুয়ানিন, সাইটোসিন সেখানে ইউজ করছে তিনটে হাইড্রোজেন বন্ড। সেই জন্য গুয়ানিন আর সাইটোসিনের বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগে। অবশ্যই তোমার আর আমাকে যদি তিনটে দড়ি দিয়ে বাঁধা হয়, কাটতে বেশি সময় লাগবে, দুটো দড়ি দিয়ে বাঁধলে তাড়াতাড়ি কাটা যাবে। তাহলে অ্যাডেনিন বন্ড করছে থাইমিনের সাথে, গুয়ানিন বন্ড করছে সাইটোসিনের সাথে। এই বন্ডের সাথে এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে ডিএনএতে। যদি এটা আরএনএ হয় তাহলে ইউরাসিল বন্ড করছে থাইমিনের সাথে, গুয়ানিন বন্ড করছে সাইটোসিনের সাথে, মাঝখানেরগুলো হাইড্রোজেন বন্ড। এবার ডিএনএতে কিভাবে স্ট্রাকচারটা হয়, রাইবোজ সুগারের ফর্মুলা কি? অবশ্যই 5 কার্বন মানে 5টা কার্বন, হাইড্রোজেন 10টা, অক্সিজেন 4টে। কেন? বিকজ ইটস ডিঅক্সি। যদি আমার আরএনএ হতো তাহলে এটা হতো না। তাহলে স্ট্রাকচারটা আমি আঁকি, 5টা কার্বন, 1টা কার্বন, 2টো কার্বন, 3টে কার্বন, 4টে কার্বন, এটা একটা অক্সিজেন, এখান থেকে চলে এলো 5 নম্বর কার্বন। ঠিক আছে, এই 5 নম্বর কার্বনের এই রাইবোজ সুগারে 4 নম্বর কার্বনে সবসময় আমার নাইট্রোজেন কম্পাউন্ড অর্থাৎ পিউরিন বা পাইরিমিডিন অ্যাটাচ থাকে। তাহলে আমার এখানে 4 নম্বর কার্বন কোনটা? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। আমি এখানে লিখে দিই 4 নম্বর কার্বনে হচ্ছে নাইট্রোজেন কম্পাউন্ড, এই স্ট্রাকচারটা মনে রাখবে। আর 2 নম্বর কার্বনে হচ্ছে PO4 ফসফেট, কারণ নিউক্লিওটাইড হতে গেলে আমার ফসফেট গ্রুপ অ্যাড হতে হবে। তাহলে এখানে আমার আছে, ধরে নাও অ্যাডেনিন, এখানে আমার আছে অ্যাডেনিন গ্রুপটা অ্যাড আছে। এখানে আমার আছে PO4। তাহলে PO4টাকে আমি একটু যদি ছড়িয়ে ছিটিয়ে আঁকি, তাহলে স্ট্রাকচারটা কীরকম দাঁড়াচ্ছে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা ফসফেট, এইদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, PO4। এখানে এতটা আঁকলে জায়গাটা পাওয়া যাচ্ছে না, তাই আমি শুধু PO4টা ছোট করে এখানে আঁকছি। এখানে আঁকছি PO4। ঠিক আছে, এবার PO4 নেক্সট কত নম্বর কার্বনের সাথে এখানে বন্ড করছে? এখানে 1 নম্বর কার্বনের সাথে বন্ড করছে, অর্থাৎ 1 এবং 2 নম্বর কার্বনের ক্ষেত্রে এটা বন্ড হচ্ছে। তাহলে আমাকে যদি এখানে 1 নম্বর কার্বনটা নেক্সট নিউক্লিওটাইডের 1 নম্বর কার্বনটাকে আনতে হয়, তাহলে স্ট্রাকচারটা হচ্ছে আমার
অক্সিজেন, এখানে 4 নম্বর কার্বন, এখানে 5 নম্বর কার্বন, এখানে 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, এখানে হচ্ছে নেক্সট PO4। তাহলে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং এটা হচ্ছে 5 নম্বর কার্বন। ঠিক আছে, তাহলে এইভাবে 2 নম্বর এবং 1 নম্বর কার্বনের মধ্যে আমার থাকছে ফসফেট গ্রুপ। এইভাবে আমার নিউক্লিওটাইডগুলো পর 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 পর, এখানে আমার এবার অ্যাড হলো ধরো 4 নম্বর কার্বনে গুয়ানিন। এইভাবে নিউক্লিওটাইডগুলো একদিকে পরপর ভাবে সাজানো হচ্ছে। উল্টো দিকে তাহলে কি হবে, এবার আমি যদি উল্টো দিকে এই সেম স্ট্রাকচারটা আঁকি, সেম স্ট্রাকচার আঁকছি, এখানে 5 নম্বর কার্বন, এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কার্বন। 4 নম্বর কার্বনে থাকবে আমার নাইট্রোজেন কম্পাউন্ড থাইমিন। ঠিক আছে, 4 নম্বর কার্বনে আমার নাইট্রোজেন কম্পাউন্ড থাকছে থাইমিন। তাহলে এই থাইমিনের সাথে অ্যাডেনিনের বন্ড তৈরি করাটা খুব ইম্পসিবল একটা হয়ে যাবে, কারণ থাইমিনের স্ট্রাকচারটা ওই পাশে আছে, তুমি আমার পাশেই বসে আছো, দুজনেই একই দিকে ফেস করে বসে আছি। আমি তোমার রাইট হ্যান্ড সাইডটা যদি ধরতে যাই, আমাকে তোমাকে ঘুরিয়ে গিয়ে তোমার হাতটা ধরতে হবে, যেটা একটু ঝামেলাদায়ক। কিন্তু আমি তোমার লেফট সাইড হ্যান্ড খুব ভালো ইজিলি ধরতে পারবো, বা আমাকে যদি তোমার রাইট হ্যান্ডটাই ধরতে হয় তাহলে তোমাকে আমার মুখোমুখি মানে অ্যান্টি পজিশানে বসতে হবে। আমি এদিকে ফেস করে বসবো, তুমি এদিকে ফেস করে বসবে, তাহলে আমাদের দুজনের রাইট সাইড একই দিকে থাকবে। তাহলে আমি পরের ডায়াগ্রামটা আঁকি। পরের ডায়াগ্রামটা হচ্ছে এরকম। পরের ক্ষেত্রে এটা হলো, তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন এবং 4 নম্বর কার্বনে আমার এখানে আছে সাইটোসিন। গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে তৈরি হয়ে গেল খুব ইজিলি। এখানে একটা PO4 হলো 1 নম্বর কার্বনের সাথে, এখানে 2 নম্বর কার্বনের সাথে নেক্সট PO4টা থাকছে নিউক্লিওটাইডের জন্য। এখানে আমার বন্ডিংটা খুব ইজিলি হয়ে গেল, যেটা আমার এই স্ট্রাকচারটা থাকলে হবে না। অর্থাৎ ডিএনএর ক্ষেত্রে একটা ডিএনএ দুটো লাইন থাকে, একটা লাইন যদি এদিকে মুখ করে থাকে, অর্থাৎ অক্সিজেনটাকে যদি আমি আপসাইড ধরি, তাহলে পাশের যে লাইনটা সেটা উল্টো দিকে মুখ করে থাকবে। সেই জন্য ডিএনএর দুটো স্ট্র্যান্ডকে বলা হয় অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড। ডিএনএ হ্যাভ 2 অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড। এই কারণেই বলা হয়। এটা কিন্তু মাত্র শুধু বলা হয় তার জন্য নয়, এটা এই জন্য বলা হয় যাতে ডিএনএটা খুব সুন্দরভাবে একটা নাইট্রোজেন কম্পাউন্ড আরেকটা নাইট্রোজেন কম্পাউন্ডের সাথে খুব ভালোভাবে পেয়ারিং করে একটা সুন্দর সিঁড়ির মতো একটা স্ট্রাকচার তৈরি করতে পারে। এগুলো সব হাইড্রোজেন বন্ড। এই স্ট্রাকচারটা তৈরি করতে পারার জন্যে ডিএনএ স্ট্র্যান্ডকে অ্যান্টি প্যারালাল হতে হচ্ছে, কারণ 4 নম্বর কার্বনে থাকছে নাইট্রোজেন কম্পাউন্ড, আর 4 নম্বর কার্বনটাকে পাশাপাশি আনতে গেলে রাইবোজ সুগারটাকে উল্টে যেতে হচ্ছে, নইলে তার দুটোর 4 নম্বর কার্বন পাশাপাশি আসতে পারবে না। এইটা হলো আমাদের ডিএনএ স্ট্রাকচারের মেন রিজন টু why it have 2 অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ডিএনএ স্ট্রাকচার। তাহলে ডিএনএ কি দিয়ে তৈরি হচ্ছে? রাইবোজ সুগার দিয়ে তৈরি হচ্ছে। রাইবোজ সুগারের সাথে আমার থাকছে নাইট্রোজেন কম্পাউন্ড। এই জিনিসটাকে আমি বলছি নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট অ্যাড হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড।
নিউক্লিওটাইডগুলো মালার মতো পরপর জুড়ে তৈরি করছে একটা স্ট্র্যান্ড, তার পাশে আরেকটা স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। এই স্ট্র্যান্ডগুলো নিজেদের মধ্যে বন্ড তৈরি করছে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তৈরি করে সেটা তারপর প্যাচ খেয়ে যাচ্ছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে ডিএনএর হেলিক্যাল স্ট্রাকচার। নাইট্রোজেন কম্পাউন্ড কত রকম? নাইট্রোজেন কম্পাউন্ড দু রকম, একটার মধ্যে ডাবল রিং স্ট্রাকচার থাকছে, একটার মধ্যে সিঙ্গেল রিং স্ট্রাকচার থাকছে। ডাবল রিং স্ট্রাকচারের নাম পিউরিন, সিঙ্গেল রিং স্ট্রাকচারের নাম পাইরিমিডিন। পিউরিন কখনো আরেকটা পিউরিনের সাথে বন্ড করে না, বা পাইরিমিডিন আরেকটা পাইরিমিডিনের সাথে বন্ড করে না। পিউরিন অলওয়েজ বন্ড উইথ পাইরিমিডিন, অ্যাডেনিন বন্ড উইথ থাইমিন, গুয়ানিন বন্ড উইথ সাইটোসিন। অ্যাডেনিন দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে তৈরি করে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে তিনটে হাইড্রোজেন বন্ডের সাথে বন্ড দিয়ে কানেক্টেড হয়। আরএনএর মধ্যে অ্যাডেনিনের জায়গায় ব্যবহার হয় ইউরাসিল, কারণ ইউরাসিল অ্যাডেনিনের থেকে লেস স্টেবল, সেই জন্য আরএনএ ইজ লেস স্টেবল। এখানে এই ডিএনএ স্ট্রাকচার কে আবিষ্কার করেছিলেন? ওয়াটসন ক্রিক। ওয়াটসন ক্রিক এই স্ট্রাকচারটা আবিষ্কার করেছিলেন। এটাকে বলা হয় ডিএনএ হেলিক্যাল মডেল। তারা এই মডেলটা হেলিক্যাল স্ট্রাকচার বা মডেলের আইডিয়াটা দিয়েছিলেন ডিএনএর ক্ষেত্রে। এখানে একটা তোমাদের ছোট্ট জিনিস বলে রাখি, এটাকে বলা হয় চারগাপস রুল। এই নামটা বইতে বায়োমলিকুলসের চ্যাপ্টারে নেই, বইতে আছে, বায়োমলিকুলস চ্যাপ্টারে নেই। সেল ডিভিশন, সেল স্ট্রাকচারটাতে আছে, এরপরেই আমরা পড়বো। তা আমি যেহেতু এখানে অ্যাডেনিন গুয়ানিনের গল্পটা বলছি, তাই জন্য আমি এখানে চারগাপস রুলটা একটু বলে দিই। তাহলে ডিএনএর দুটো স্ট্র্যান্ড, এখানে যতগুলো অ্যাডেনিন থাকছে, উল্টো দিকে আমার ঠিক ততগুলোই থাইমিন থাকবে। থাইমিন কারণ অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে বন্ড করে। এদিকে যদি আমার যতগুলো থাইমিন থাকবে, এদিকে আমার ততগুলোই অ্যাডেনিন থাকবে, এখানেও আমার ততগুলোই অ্যাডেনিন থাকবে। তাহলে আমি বলতে পারি যতগুলো আমার অ্যাডেনিন ততগুলো আমার থাইমিন, যতগুলো আমার গুয়ানিন ততগুলো আমার সাইটোসিন। এখানে আমি ইকুয়াল বোঝাচ্ছি, এখানে কিন্তু আমি হাইড্রোজেন বন্ড বোঝাচ্ছি না। ইকুয়াল ইন নাম্বার, দে আর ইকুয়াল ইন নাম্বার। তাহলে যদি ইকুয়াল ইন নাম্বার হয়, তাহলে A/T = G/C = 1 বলতেই পারি। বা আমি বলতে পারি যতগুলো অ্যাডেনিন আর যতগুলো গুয়ানিন ঠিক ততগুলোই থাইমিন আর ততগুলোই সাইটোসিন, এটাও বলতে পারি। বা আমি এভাবেও জিনিসটা লিখতে পারি, অ্যাডেনিন গুয়ানিন প্লাস থাইমিন সাইটোসিন = 1। এটাই হচ্ছে চারগাপস রুল, এই জিনিসটাই হচ্ছে চারগাপস রুল। তাহলে এখান থেকে ডিএনএর এই ব্যাপারটা ভীষণ সুন্দর এবং একটা লর মধ্যে। তোমাকে যদি বলা হয় একটা ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে 20টা অ্যাডেনিন আছে, তুমি চোখ কান বুঝে বলে দাও, ও তাহলে 20টা থাইমিন থাকবে, 21টা বা 22টা 21, 22 থাইমিন এখানে থাকতে পারে না, হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। ঠিক আছে, এবার আমরা শুরু করতে যাচ্ছি বায়োমলিকুলসের লাস্ট টপিক, এনজাইম। এনজাইম জিনিসটা কি? এটা হচ্ছে একটা প্রোটিন। এনজাইম ইজ প্রোটিন মেড মলিকিউল। ঠিক আছে, এনজাইম কোথায় কাজে লাগে? এনজাইম ফাস্টেন the reaction, এনজাইম। তাহলে এনজাইম জিনিসটা কি? এনজাইম একটা প্রোটিন মেড মলিকিউল, যেটা আমাদের শরীরে পাওয়া যায় এবং সেটা আমাদের শরীরের বিভিন্ন রিয়াকশানকে ফাস্টেন করে। তাহলে প্রথমে আমরা আগে দেখি যে আমাদের শরীরে কি কি রিয়াকশান হয়। আমাদের শরীরে দু রকমের রিয়াকশান হয়। একটা হচ্ছে ফ্রম
সিম্পল স্ট্রাকচার টু কমপ্লেক্স। আরেকটা হচ্ছে ঠিক উল্টো, কমপ্লেক্স ফর্ম থেকে পাওয়া যাচ্ছে সিম্পল স্ট্রাকচার। এই প্রথম রিঅ্যাকশনটাকে বলা হয় অ্যানাবলিক, বলা হয় ক্যাটাবলিক। আর সেকেন্ড টাইপ অফ রিঅ্যাকশন মানে কমপ্লেক্স থেকে যেটা সিম্পল, সেটাকে বলা হয় অ্যানাবলিক রিঅ্যাকশন। অ্যানাবলিক রিঅ্যাকশনের সব থেকে ভালো উদাহরণ হচ্ছে আমাদের শরীরের ডাইজেশন। সব থেকে ভালো উদাহরণ হচ্ছে ডাইজেশন। কীরকম? আমরা খেলাম স্টার্চ খেলাম, সেই স্টার্চ বিভিন্ন এনজাইমের সাহায্যে ডাইজেস্ট হয়ে তৈরি করলো প্রথমে পলিস্যাকারাইড। এখানে তো জায়গা, আমি এখানটাতে দেখাই স্টার্চ, যেমন স্টার্চ থেকে আমাদের তৈরি হলো পলিস্যাকারাইড, সেখান থেকে আরও ভেঙে হলো অলিগোস্যাকারাইড। টুকরো টুকরো হচ্ছে পলিস্যাকারাইড, 10টার বেশি স্যাকারাইড আছে, সেটা ছোট ছোট টুকরো হলো, মানে 10খানা করে বা 8টা 9টা করে স্যাকারাইড আছে। সেখান থেকে হলো ডাইস্যাকারাইডগুলো তৈরি হলো, অর্থাৎ ল্যাকটোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো তৈরি হলো। সেখান থেকে পাওয়া গেল আমাদের মোনোস্যাকারাইড, এবং এই মোনোস্যাকারাইডটা আমাদের শরীরে অ্যাবজর্ব হলো। গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ আমাদের শরীরে ফ্রুক্টোজ নয়, সুক্রোজ আমাদের শরীরে অ্যাবজর্ব হলো। গ্লুকোজ গেল এটিপি তৈরি করতে, গ্যালাক্টোজ গেল ব্রেনে স্টোর হতে, হয়ে গেল। এবার আমি চলে আসছি সিম্পল থেকে কমপ্লেক্স স্ট্রাকচারটাতে। সিম্পল থেকে কমপ্লেক্স স্ট্রাকচারটা কীরকম? এইখানটা কীরকমভাবে হচ্ছে বাবা? এইখানটা তো আমরা কখনো ভাবিনি যে সহজ জিনিস আমরা খাচ্ছি, সেই সহজ জিনিসটার থেকে কিভাবে একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে। এটাও হয়। কোথায় হয়? আমাদের মাসেলের মধ্যে হয়। আমরা খাচ্ছি গ্লুকোজ, সেই গ্লুকোজ মাসেলের মধ্যে, মাসেলের মধ্যে সেটা তৈরি করছে ল্যাকটিক অ্যাসিড। মাসেল ওয়ার্ক করছে, কাজের ফলে লেস অক্সিজেন পৌঁছালে তৈরি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এছাড়াও গ্লুকোজ লিভারে স্টোর হচ্ছে ভবিষ্যতের খাবার হিসেবে অ্যাজ গ্লাইকোজেন হচ্ছে একটা কমপ্লেক্স স্ট্রাকচার, কার্বোহাইড্রেট চ্যাপ্টার ভিডিও নাম্বার 1। আর গ্লুকোজ হচ্ছে সিম্পল ফর্ম, মোনোস্যাকারাইড। এই প্রসেসটাকে বলা হচ্ছে ক্যাটাবলিক প্রসেস। অ্যানাবলিকে আমরা জিনিসটাকে সিম্পল থেকে ভেঙে ডাইজেস্ট করে বা সিম্পলটাকে ডিনেচার করে ভেঙে আমরা তৈরি করছি, কমপ্লেক্সটাকে ভেঙে সিম্পল তৈরি করছি অ্যানাবলিকের ক্ষেত্রে। আর ক্যাটাবলিকের ক্ষেত্রে ঠিক উল্টো। তাহলে অ্যানাবলিক আর এখানে আমার আসছে ক্যাটাবলিক। যদি আমি পার্থক্য দেখি তাহলে আমরা দেখব ডিফারেন্স পয়েন্টস। Anabolic and catabolic. First point, from what to what. Anabolic হচ্ছে complex to simple. Catabolic জাস্ট অপোজিট। আমি অপোজিট লিখছি জায়গাটা নেই বলে, তোমরা কিন্তু কখনো অপোজিট লিখো না।
দেখো, যখন একটা কমপ্লেক্স স্ট্রাকচার ভেঙে সিম্পল স্ট্রাকচার হচ্ছে, তার মানে বন্ডগুলো ভেঙে যাচ্ছে। বন্ড ভেঙে গেলে এনার্জি রিলিজ হয়। আর এখানে আমার বন্ড তৈরি করতে হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করার সময়। তুমি যখন একটা ছোট 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 পিস জুড়ে একটা কোনো কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করবে, তোমাকে তার মাঝখানে কিছু দিতে হবে। যদি সিমেন্ট দাও, গ্লু দাও, কিছু তোমাকে ইউজ করতে হবে। এই যে জিনিসটা ইউজ করছো বন্ড তৈরি করার সময়, এই জিনিসটাই হচ্ছে বায়োমলিকুলসের ক্ষেত্রে এনার্জি। আর তুমি যখন জিনিসটাকে ভেঙে ফেলছো, দেয়াল যখন ভাঙা হয়, সিমেন্টের টুকরোগুলো ফেলে দেওয়া হয়, ইটগুলোকে রেখে দেওয়া হয়, তার মানে এনার্জিগুলো রিলিজ করে দেওয়া হয়। বন্ড ভেঙে গেলে এনার্জি রিলিজ হয়ে যায়। তাহলে অ্যানাবলিকের ক্ষেত্রে, অ্যানাবলিক যেহেতু বন্ড ভেঙে ছোট ছোট টুকরো হচ্ছে, এনার্জিগুলো রিলিজ হচ্ছে। আর ক্যাটাবলিকে যেহেতু ছোট ছোট টুকরোগুলো জুড়ে বড় স্ট্রাকচার তৈরি হচ্ছে, তাই সেখানে এনার্জি ইউজ হচ্ছে। আচ্ছা, এটিপি, এই যে এনার্জিটা রিলিজ হচ্ছে, এই এনার্জি এডিপি আর ইনঅর্গানিক ফসফেটকে এটিপিতে কনভার্ট করছে। এবং অ্যাজ এটা এই এনার্জিটা রিলিজ হয়ে কোথায় যাবে? আমরা জানি নিউটনের সূত্র অনুযায়ী এনার্জি ক্যান নট ডিস্ট্রয় অর ফর্ম, ইট জাস্ট কনভার্টেড ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট। তাহলে যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে এনার্জিটা রিলিজ হচ্ছে, সেই এনার্জিটা কোথায় স্টোর হচ্ছে? এটিপিতে স্টোর হচ্ছে। এবার ক্যাটাবলিকে যখন এনার্জি দরকার হচ্ছে, তখন সেই এনার্জিটা কে দিচ্ছে? এটিপি তখন সেই এনার্জি দিচ্ছে এডিপি প্লাস পিআই প্লাস এনার্জিটা দিচ্ছে। এই এনার্জিটাই ইউজ হচ্ছে ক্যাটাবলিক রিয়াকশানের সময়। তার মানে অ্যানাবলিকে এটিপি তৈরি হচ্ছে, ফর্ম, আর এখানে কি হচ্ছে? এটিপি ইউজড হচ্ছে। নেক্সট, রিয়াকশান। এটা কি ধরনের রিয়াকশান হচ্ছে? যেহেতু এখানে এনার্জি রিলিজ হচ্ছে, তার মানে একটা তাপ, থার্মাল ব্যাপার তৈরি হচ্ছে। এটা হচ্ছে এক্সোথার্মিক। এক্সাম্পল হিসেবে তাহলে আমরা লিখতে পারি এখানে ক্যাটাবলিক, মানে যেটা আমাদের ডাইজেশনের ক্ষেত্রে ইউজ হচ্ছে। তার মানে এখানে আমরা ইউজ করব গ্লুকোজ। সেটা গ্লুকোজ থেকে আমাদের কি তৈরি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে। এই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এই প্রসেসটার নাম অবশ্যই তোমরা খুব ভালো করে মনে রাখবে, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস is nothing but a catabolic reaction where glucose converted into lactic acid and produce ATP. অ্যানাবলিকের ক্ষেত্রে আমরা কি এক্সাম্পল দিতে পারি? অ্যানাবলিকের ক্ষেত্রে আমরা ঠিক উল্টো এক্সাম্পল দিচ্ছি। গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে আমাদের গ্লাইকোজেন। আরেকটা জিনিস আমরা দিতে পারি, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এখান থেকে আমাদের তৈরি হচ্ছে কোলেস্টেরল। এখান থেকে আমাদের তৈরি হচ্ছে কোলেস্টেরল। এইটা হলো দু ধরনের আমাদের রিয়াকশান, একটা হচ্ছে অ্যানাবলিক, একটা হচ্ছে ক্যাটাবলিক। অ্যানাবলিক মানে হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স স্ট্রাকচার, যেটা আমাদের শরীরে স্টোর থাকবে ফর ফিউচার ইউজ। আর ক্যাটাবলিক, যেটা আমরা সবসময় মেটাবলিজমটা দেখে আসছি, কোনো খাবার খাচ্ছি, একটা কমপ্লেক্স খাবার, স্টার্চ, বা আমি এখানে অন্য এক্সাম্পলও একটা দিতে পারি তোমাদের সুবিধার জন্য। এই
ক্যাটাবলিকের একটা এক্সাম্পল আমি এখানে ইউজ করছি, সেটা হচ্ছে আমি একটা প্রোটিন খেলাম, প্রোটিনের কোয়াটারনারি স্ট্রাকচার, সেটা ভেঙে হলো টারশিয়ারি স্ট্রাকচার, সেখান থেকে ভেঙে হলো সেকেন্ডারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার থেকে আমার তৈরি হয়ে গেল অ্যামাইনো অ্যাসিডের চেন বা প্রাইমারি স্ট্রাকচার, সেখান থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো আলাদা হয়ে গেল, অ্যামাইনো অ্যাসিডগুলো আলাদা আলাদা হয়ে গেল। তাহলে এটা হলো আমার ক্যাটাবলিক রিয়াকশন। যখনই কোনো বন্ড ভাঙছে তখন এনার্জি রিলিজ হচ্ছে, যখনই কোনো বন্ড ভাঙছে তখন সেখানে এনার্জি রিলিজ হচ্ছে, এবং সেই এনার্জি কি হিসেবে স্টোর থাকছে, এনার্জি রিলিজ হচ্ছে, সেই এনার্জিটা কে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এডিপি অ্যাকসেপ্ট করে তৈরি করছে এটিপি, সেটা এডিপি অ্যাকসেপ্ট করে তৈরি করছে এটিপি। এই এটিপি স্টোর থাকছে ফিউচারের জন্য, ফিউচার ইউজের জন্য স্টোর থাকছে। আর যখন কিছু তৈরি করতে হচ্ছে তখন এনার্জি ইউজ হচ্ছে, এবং সেই এনার্জিটা কোত্থেকে পাচ্ছে, সেই এনার্জিটা পাচ্ছে এটিপির থেকে। এটিপি সেই এনার্জিটা দিয়ে আবার এডিপি আর পিআই হয়ে যাচ্ছে, এনার্জিটা দিয়ে দিচ্ছে অ্যানাবলিক রিয়াকশানে, এটিপিটা ইউজড হচ্ছে। এই হলো দুটো রিয়াকশান। এই সমস্ত রিয়াকশানকে ফাস্টেন করে এনজাইম। এবার আমরা চলে আসব এনজাইম কি করে কাজ করে। একটা এনজাইমের ক্ষেত্রে আমি যদি একটা মলিকিউলার, এটা যেহেতু একটা প্রোটিন, এনজাইম ইজ প্রোটিন, ইট ইজ প্রোটিন। তাহলে প্রোটিন মানেই এর একটা কোয়াটারনারি স্ট্রাকচার থাকবে, কোয়াটারনারি স্ট্রাকচার থাকছে। কোয়াটারনারি স্ট্রাকচার যখনই থাকছে, একটা 3D স্ট্রাকচার, এর একটা জায়গা থাকছে, একটা পকেট মতো থাকছে, ইট হ্যাজ এ পকেট। এই পকেটটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সাইট, এই পকেটটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সাইট। এই প্রসঙ্গে তোমাদের বলি, এনজাইম, এনজাইম যার উপর কাজ করে সেটাকে বলে সাবস্ট্রেট। সাবস্ট্রেটকে চেঞ্জ করে দেয় যেই জিনিসটাতে, সেটাকে বলে প্রোডাক্ট। এনজাইম নিজে চেঞ্জ হয় না, এনজাইম নিজে চেঞ্জ হয় না, শুধু সাবস্ট্রেটকে প্রোডাক্টে চেঞ্জ করে। ঠিক আছে? একটা বায়োলজিক্যাল এনজাইম, অর্থাৎ আমি বলতে পারি এনজাইমের হিসেবে একটা হচ্ছে অর্গানিক এনজাইম, আরেকটা হচ্ছে ইনঅর্গানিক। ইনঅর্গানিক এনজাইম আর অর্গানিক এনজাইমের মধ্যে অনেক ডিফারেন্স আছে। মেন ডিফারেন্স হচ্ছে ইনঅর্গানিক এনজাইম will work in high temperature, but organic enzyme cannot work at more than 40 degree Celsius। 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে কাজ করতে পারে না। তার কারণ, বিকজ enzyme is protein, right? Enzyme is made up of protein. Protein is nothing but chain of amino acid, chain of amino acid. এই চেন denatured হয়ে যায় at high temperature. So enzyme is destroyed. Enzyme is destroyed. তাহলে এর হাত থেকে বাঁচার জন্য আমরা কি করব? যখন আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়েছিলাম, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টার মনে করে দেখো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা পড়েছিলাম যখন, সেই চ্যাপ্টারে আমার একটা গ্রুপ ছিল, ফাইল, একটা কিংডম ছিল,
কিংডম মনেরা। সেই কিংডমে আমার দুটো ব্যাকটেরিয়া ছিল, তার মধ্যে একটার কথা আমি এখন বলবো, সেটার নাম হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া, ঠিক আছে, মনেরা, তার মধ্যে হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। সেই আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে অনেকগুলো এক্সাম্পল আমরা পড়েছিলাম, হ্যালোফিলিক, থার্মোঅ্যাসিডোফিলিক, আর পড়েছিলাম মিথানোজেন। একটা এক্সাম্পল হচ্ছে ওয়ান অফ দেম অফ আর্কি ব্যাকটেরিয়া ইজ থার্মোঅ্যাসিডোফিলিক। থার্মোঅ্যাসিডোফিলিক, এই থার্মোঅ্যাসিডোফিলিক ব্যাকটেরিয়া কোথায় পাওয়া যায়? হট স্প্রিং মানে গরম জলের ঝর্ণাতে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়াগুলোর যে এনজাইম, এই ব্যাকটেরিয়ার যে এনজাইম, তারা দেয়ার এনজাইম ইজ থার্মোস্টেবল। কেন? কারণ তারা এমন নেচারে বড় হয়েছে যে তাদের ক্ষেত্রে কোনো হাই টেম্পারেচারে এনজাইম নষ্ট হয়ে যাওয়ার কোনো গল্প এখানে নেই। তাহলে নর্মালি এনজাইম আমরা যেটা লিভিং বডিতে পাচ্ছি, সেই এনজাইমগুলো হাই টেম্পারেচারে নষ্ট হয়ে যায়। কেন? কারণ এনজাইম ইজ মেড আপ অফ প্রোটিন অ্যান্ড প্রোটিন ইজ গেট ডিনেচার্ড অ্যাট হাই টেম্পারেচার। কিন্তু বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারে আমরা পড়েছিলাম মনেরা ফাইলাম। সেই মনেরা ফাইলামের মধ্যে আমরা পড়েছিলাম আর্কি ব্যাকটেরিয়া। সেই আর্কি ব্যাকটেরিয়ার একটা এক্সাম্পল ছিল থার্মোঅ্যাসিডোফিল। তারা হট স্প্রিং মানে গরম জলের ঝর্ণায় তারা বেঁচে থাকে। সেই ব্যাকটেরিয়াগুলো তারা এমন একটা পরিবেশে থাকে যে তাদের কাছে 40 ডিগ্রি কোনো ব্যাপারই না, তারা তার থেকেও বেশি টেম্পারেচারে বেঁচে থাকে। সেই জলগুলো রীতিমতো ফুটতে থাকে, বয়েলিং ওয়াটার, মানে অলমোস্ট 100 degree or more than 100 degree. So their enzyme is thermostable enzyme, but not in other living body it can found. এই হলো আমাদের দু রকমের এনজাইম। মানে শুধুমাত্র এনজাইম হাই টেম্পারেচারে ডিনেচার্ড হয়ে যায় বললেই হবে না। তোমাকে যদি বলে এক্সেপশন, you can write about some thermostable enzyme or where we can get thermostable enzyme, or I need an enzyme which is very stable at high temperature, from where we can get, তখন আমাদের এই জিনিসটা বলতে হবে বা এই জিনিসটা আমাদের তখন মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট স্লাইডের ক্ষেত্রে চলে যাই। এনজাইমের হলো, এবার এনজাইম কী করে কাজ করে। এনজাইমের আমি প্রথমেই গল্পটাতে বললাম যে এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকে। এনজাইম যদি একটা প্রোটিন মলিকিউল হয় তাহলে তার 3D একটা স্ট্রাকচার হচ্ছে, ধরো 3D স্ট্রাকচার। এই 3D স্ট্রাকচারের এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। এই পকেটটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইটে সেই এসে বসবে যে এইখানের সাথে মাপ মতো হতে পারবে, যে এখানের সাথে মাপ মতো হতে পারবে। এখানে অনেকগুলো সাবস্ট্রেট আছে, সব সাবস্ট্রেট কিন্তু এই এনজাইমের সাথে অ্যাটাচড হতে পারবে না। কেন? কারণ এই অ্যাক্টিভ সাইটে যেটা অ্যাড হবে সেটাই এইখানে, সেই এনজাইমটা সেই সাবস্ট্রেটের মধ্যেই কাজ করবে। তাহলে আমি এখানে একটা কথা বলতে পারি, এনজাইম ইজ সাবস্ট্রেট। আচ্ছা, আমি এখানে একটা জিনিস তোমাদের সুবিধের জন্য একটু বলে দিই। এনজাইমটাকে আমি ডিনোট করব, এনজাইমকে আমি ডিনোট করছি ক্যাপিটাল ই দিয়ে, সাবস্ট্রেটকে ডিনোট করছি এস দিয়ে, আর প্রোডাক্টকে ডিনোট করব আমি পি দিয়ে।
ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট পয়েন্ট অ্যাক্টিভ সাইট। আচ্ছা, তাহলে ফার্স্ট পয়েন্ট, এনজাইম ইজ থার্মো আনস্টেবল at high temperature, at high temperature. Second point, enzyme is substrate specific. যে কোনো সাবস্ট্রেটের ওপরে যে কোনো এনজাইম কাজ করতে পারবে না, যেই সাবস্ট্রেটটা এনজাইমের সাথে ফিট করবে সেটাই শুধুমাত্র এনজাইম তার সাথেই কাজ করবে। 3 নম্বর, enzyme is 3 type. enzyme is 3 type. কিরকম? এই 3 টাইপ ব্যাপারটা বোঝার জন্য আমরা চলে যাব এনজাইমের দুটো ভাগে। এনজাইমের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে প্রোটিন পার্ট, একটা হচ্ছে নন প্রোটিন পার্ট। প্রোটিন পার্টকে বলা হয় অ্যাপো এনজাইম, প্রোটিন পার্টকে বলা হয় অ্যাপো এনজাইম, নন প্রোটিন পার্টকে বলা হয় কো ফ্যাক্টর। এই নন প্রোটিন পার্টের উপর ডিপেন্ড করে, এই নন প্রোটিন পার্টের উপর ডিপেন্ড করে এনজাইমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগে ভাগ করছি। কি কি 3 ভাগে ভাগ করছি? পরের স্লাইডটা দেখি। এনজাইমের যে টাইপসগুলো সেটা বোঝার জন্য এনজাইমের স্ট্রাকচারটাকে বুঝতে হবে। এনজাইমের স্ট্রাকচারে একটা প্রোটিন পার্ট থাকে, একটা নন প্রোটিন পার্ট থাকে। প্রোটিন পার্টটাকে বলা হয় অ্যাপো এনজাইম, নন প্রোটিন পার্টটাকে, আমি আগের স্লাইডেই বলেছি, নন প্রোটিন পার্টটাকে বলা হয় কোফ্যাক্টর। নন প্রোটিন পার্ট কি কি হতে পারে তার উপর ডিপেন্ড করে এনজাইমকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, বা কোফ্যাক্টরকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রস্থেটিক, একটা হচ্ছে কোএনজাইম, একটা হচ্ছে মেটাল আয়ন। প্রস্থেটিক গ্রুপ কোনটা? যখন নন প্রোটিন পার্টটা অর্গানিক এবং এটা অ্যাপো এনজাইমের সাথে টাইটলি বন্ড করে থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। অর্গানিক কিন্তু সেটা অ্যাপো এনজাইমের সাথে টাইটলি বন্ড করবে না, একটু লুজলি বন্ড করে থাকবে, এবং এটা অবশ্যই ভিটামিন হবে, ভিটামিন এ বি সি ডি এরকম ভিটামিন হবে, তখন সেটাকে বলা হচ্ছে কো এনজাইম গ্রুপ। এটার আরেকটা নাম হচ্ছে B3। তাহলে B3 ভিটামিনটা থাকছে NADর মধ্যে, এটা হলো কোএনজাইম। প্রথম অর্গানিক, লুজলি বন্ড থাকবে এবং অবশ্যই ভিটামিন হবে। আর মেটাল আয়ন বুঝতেই পারছো, যেটা মেটাল আয়ন থাকছে, একটা মেটালিক আয়ন থাকছে অ্যাপো এনজাইমের সাথে, এটা আবার অ্যাক্টিভ সাইটের যে সাইড চেন তার সাথে সাবস্ট্রেটের বন্ড করাচ্ছে। তাহলে এনজাইমের হলো 3টে পার্ট, ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ নন প্রোটিন ইজ প্রেজেন্ট দেয়ার। এবার আমরা দেখব এনজাইম কি করে কাজ করে। যখন এনজাইম সাবস্ট্রেটের সাথে অ্যাড হয় তখন একটা কমপ্লেক্স তৈরি করে, যেটাকে বলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এই এনজাইম এইবার কি করে, সাবস্ট্রেটকে ভেঙে এর একটা কম্পাউন্ড তৈরি করে, যেটা না প্রোডাক্ট না সাবস্ট্রেটের মধ্যে থাকছে। এইখানে যেহেতু এনজাইমটা মানে সাবস্ট্রেট থেকে ফসফেট হতে গেলে যাই হচ্ছে না কেন, এখানে আমার এনার্জি লস হচ্ছে, অনেকটা লস হচ্ছে, সেই জন্য এটা সবসময় হবে এক্সোথার্মিক রিয়াকশান। এটা সবসময় এক্সোথার্মিক রিয়াকশান হবে। কেন হবে? কারণ অলওয়েজ সাবস্ট্রেট এনার্জি থেকে সাবস্ট্রেট এনার্জি ইজ মোর দ্যান প্রোডাক্ট এনার্জি। তাহলে যখনই আমার সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সাবস্ট্রেট এনার্জি যদি আমার বেশি হয়, তাহলে আমি যদি এনার্জির দিক থেকে দেখি, তাহলে সাবস্ট্রেট হচ্ছে বেশি, তার মানে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট হয়ে গেলে আমার কিছুটা এক্সট্রা এনার্জি পড়ে থাকছে,
এই এক্সট্রা এনার্জিটা আমার কোথায় যাবে? অবশ্যই এক্সট্রা এনার্জিটা আমার রিলিজ করবে অ্যাজ এ এক্সোথার্মিক রিয়াকশান হিসেবে। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই এনজাইমের রিয়াকশান কি সবসময় এত সহজে হয়ে যায়? না, অবশ্যই না। এখানে একটা ইনহিবিটর বলে একটা শব্দ আমরা জানবো আজকে। সেটা হচ্ছে, ধরো আমার কাছে একটা এনজাইম আছে, আর এনজাইমের এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট। এটা আমার এনজাইম, আমার কাছে এর সাবস্ট্রেট আছে, এটা আমার সাবস্ট্রেট। এখন এই এনজাইমের সাথে আমার আরেকটা প্রোডাক্ট এখানে আমার আছে, এটাকে বলা হচ্ছে ইনহিবিটর। ইনহিবিটর এটা as same as molecular structure or constitution component, molecular composition or structure as same as molecular structure like substrate। ফলে কি হচ্ছে, যখন এনজাইম, সাবস্ট্রেট আর ইনহিবিটর একসাথে থাকছে তখন ইনহিবিটর এনজাইমকে ব্লক করে দিচ্ছে। ইনহিবিটর এনজাইমকে ব্লক করে দিচ্ছে, ফলে সাবস্ট্রেট আর এখানে বাইন্ড করতে পারছে না, ফলে সাবস্ট্রেট থেকে আর প্রোডাক্ট তৈরি হচ্ছে না। এই ঘটনাটাকে বলে ইনহিবিশন। এই ঘটনাটাকে বলে ইনহিবিশন। আর ইনহিবিশন হচ্ছে কার দ্বারা? ইনহিবিটর দ্বারা। এই ইনহিবিটর দ্বারা এনজাইম ব্লক হয়ে যাচ্ছে। এটাকে বলা হয়, এখানে যেহেতু দুজনের মধ্যে মারামারি হচ্ছে, এটাকে বলা হয় কম্পিটিটিভ ইনহিবিশন। আরেকটা ইনহিবিশন আছে, সেটা কিরকম? সেটা একটা এনজাইম, তার একটা অ্যাক্টিভ সাইট, সেখানে একটা সাবস্ট্রেট আছে। এই এনজাইম আর সাবস্ট্রেট, এখানে একটা কেমিক্যাল আছে, প্রেজেন্স অফ সাম কেমিক্যাল মলিকিউল। এই কেমিক্যাল মলিকিউল কি করছে? এনজাইমের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিচ্ছে। এনজাইমের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিচ্ছে, ফলে সাবস্ট্রেট চাইলেও আর এখানে বন্ড করতে পারছে না। সাবস্ট্রেট চাইলেও এখানে আর বন্ডিং করতে পারছে না, এনজাইমের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে, এটাকে জাস্ট ইনহিবিশন বলা হয়। এখানে কি হচ্ছে, এনজাইম কেমিক্যালি response enzyme response to some chemical, enzyme response to some chemical and changes its অ্যাক্টিভ সাইট। ফলে আর এখানে কোনো বাইন্ডিং হচ্ছে না,
এটা হয়ে গেল কম্পিটিটিভ ইনহিবিশন আর চেঞ্জেস অফ কেমিক্যাল ইনহিবিশনের মধ্যে এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 1 টাইপ আর এটা হলো সেকেন্ড টাইপ অফ ইনহিবিশন। এবার নেক্সট লাস্ট এটাই আমাদের, সেটার হেডিং হচ্ছে ভি ম্যাক্স, অর্থাৎ ভেলোসিটি ম্যাক্সিমাম। ভেলোসিটি ম্যাক্সিমাম এর মানেটা কি? এই ভি ম্যাক্স কথাটার মানে কি? তোমার কাছে 10টা এনজাইম মলিকিউল আছে আর তোমার কাছে সাবস্ট্রেট আছে 10খানা, একটা দুটো তিনটে চারটে, এরা হলো সাবস্ট্রেট মলিকিউল, এরা হলো তোমার কাছে এনজাইম মলিকিউল। তোমার এখান থেকে পাওয়া গেল এনজাইম আর সাবস্ট্রেট রিয়াকশান করলো, করে তুমি সেখান থেকে পেলে প্রোডাক্ট। ঠিক আছে, এই রিয়াকশানটা খুব তাড়াতাড়ি হবে, ততক্ষণ পর্যন্ত হবে যখন এখানে সমস্ত এনজাইম মলিকিউলগুলো সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে নেবে।